আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কুক অ্যান্ড ফ্লিক উইথ সাত্তার নতুন আরও একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা শুরু করেছি সিলেট থেকে যেদিন এলাম তারপর দিন সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, আর উঠেই দেখি যে এক ঝুড়ি লিচু আর সেই সাথে আয়শা। তো এই আয়শা আমার কাছেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তারপর বিয়ে দিয়েছি উজিরপুর না যেন নাজিরপুর এরকম একটা জায়গায়, ওর শ্বশুরবাড়ি ওখানেই থাকে। আর পুরো দোস্তর সংসারই, মানে ও যে এরকম সংসার করবে, ধান পানের কাজ করবে, এটা আমি ভাবতেও পারতাম না এক সময়। অথচ সময়ের সাথে সাথে ওরও পরিবর্তন এসছে আর আমার ধারণাগুলোও পাল্টে গেছে। তো ও যখন ঢাকায় আসে অবশ্যই আমার কাছে আসবেই, আর আমিও ও আসলে খুব খুশি হই, নানা রকম কথা শুনতে পারি, আমার কাছে অনেক কথা বলে। আবার আমারও উপকার হয়, আমার রান্নাঘরে সেদিন আর যাওয়া লাগে না। এমনিতেই গতকালকে আসার পর থেকে মাথা ঝিমঝিম করছে, মনে হয় যেন ঘুমই পূর্ণ হয় নাই। আর কোনো জায়গা থেকে বেরিয়ে আসার পর যতক্ষণ না লাগেজ খালি হচ্ছে, যতক্ষণ না ময়লা কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাথায় একটা প্রেশার থেকেই যায়। ও আসাতে এই ফাঁকে আমি আমার এই কাজগুলো সুন্দরভাবে করে নিলাম, মানে রুমের চাদরটাও পাল্টে নিয়েছি, এখন আমার বেশ শান্তি লাগছে। ও অল্প কিছুই রান্না করেছে, আর ফ্রিজেও কিছু খাবার ছিল। তো রান্না শেষ হতেই কিচেনে এসে আমি ওকে আবার একটু মশলাপাতি গুছিয়ে দিলাম। গত বছর ও এসেছিল, তখনও আমি ওকে মশলা দিয়েছিলাম, সেটা নাকি 2-3 দিন আগেই শেষ হয়েছে, ওই আমাকে বলল। তো শুনে আমি আবার টুকটাক যা ছিল গুছিয়ে দিচ্ছিলাম। আসলে কি, একসময় তো আমার কাছে ছিল, অনেক শাসন করেছি, তারপর মায়াও করি, খুব মায়া করি যে একটা সময় তো আমরা অনেক বছর একত্রে ছিলাম, সুখে অসুখে তো ওদেরকেই পাশে পেয়েছি। তাই ওরা যখন আসে আমার কাছে, এসে ওদের সুখ দুঃখের কথা বলে, আমি কিন্তু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কারণ পৃথিবীতে এই একটা জিনিসের বড়ই অভাব, বিশ্বাস করে কারো কাছে মনের কথা খুলে বলা যায় না। আমার নিজেরই তো এরকম কোনো মানুষ নাই যার কাছে আমি বিশ্বাস করে মনের কথাগুলো খুলে বলতে পারবো। এদিকে সিলেট থেকে আমি মাত্র 2 প্যাকেট চা পাতা এনেছি, সেগুলোও গুছিয়ে নিলাম। মানে যা যা এলোমেলো ছিল সব গুছানো হয়েছে, আনারস গুছানো হয়েছে, চা পাতা গুছানো হয়েছে, আর আয়শাকে চা চা দিব ভেবেছি, তাও দিলাম। মানে আমার কাছে এলে আমি আজ পর্যন্ত ওকে কখনো খালি হাতে পাঠাই নাই। আমার মনে হয় ওর বাচ্চারা কি ভাববে। আসলে নিজের জন্য খরচ হোক বা অন্যের জন্য, এর পেছনে দুটো জিনিস কাজ করে, একটা হলো শৌখিনতা আর একটা হলো আত্মা। নিজের জন্য খরচ করতে কিছুটা তো শৌখিনতা লাগে, কিন্তু পরের জন্য খরচ করতে কিছু দিতে লাগে আত্মা। তবে সেসব মানুষকে দিয়ে আমি শান্তি পাই না যারা কোনো কিছু দিলে বা কোনো কিছু আমার কাছ থেকে পেলে এমন একটা ভাব দেখায় যে আর এমন কি, থাকলে তো এরকম সবাই দেয়। মানে আমি দেই বা না দেই তাতে তাদের কোনো কিছু যায় আসে না, অথচ এরাই যখন কখনো কোনো কিছু পায় না, মিস করে যায়, তখন সেটা নিয়ে কত কিছু যে বলে। এই ধরনের মানুষকে দেখলে মজাও লাগে, খুব বিরক্তও লাগে। এদিকে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার ফুফাতো বোনের মেয়ে দোলা, মানে অনেক ভিডিওতে ওকে আপনারা দেখেছেন, তো আমার এই বোনজি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আজকে একটু দেরি হলেও আমরা একসাথে সবাই খাবো, আর আমি রান্না করে নিয়ে আসবো। তো দেরি করে হলেও আমরা খুব তৃপ্তি করে ওর হাতে রান্না সবাই মিলে খেলাম, খুব ভালো লাগলো। তবে খারাপ লেগেছে যে ছোট্ট বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে অনেক কষ্ট করেছে বেচারি। আচ্ছা, এখন তো ফুটবল খেলার মৌসুম, তো কে কোন দল সাপোর্ট করছেন জানাবেন তো। আমরা কিন্তু সবাই আর্জেন্টিনার সাপোর্টার। মানে মেসি গোল করেছে শুনে আমি দৌড়ে এসেছি, আমি মিস করেছি, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো এসে আর কি শেষমেশ দেখলাম একটু। আর আরও একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটা কিন্তু 2-3 দিনের ক্লিপ একটু একটু করে নিয়ে তারপর করেছে, আমার কিন্তু খুব বিজি সময় যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু আমার ব্যস্ততম আনন্দের দিন, কারণ অনেক 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 বছর পর আমার বাসায় আমার খুব পছন্দের কাজিন আর পছন্দের আরও একজন মানুষ আসবে, যাদের সাথে আমাদের অনেক স্মৃতি, মানে ছোটোবেলার অনেক অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমি বেরিয়ে আসার পরে গাছ বলেন, ঘর দুয়ার বলেন, তেমনভাবে কোনো কিছুরই খেয়াল রাখতে পারছি না। আর তাতে খুব যে একটা আফসোস তা কিন্তু না, কারণ কি, জীবনের অনেকটা সময় যাদের সংস্পর্শে ছিলাম, মানে যারা আমার অস্তিত্বই ছিল, তো তাদেরকে আমি সবসময় পাই না। তাই তাদেরকে যখন পেয়েছি ওই সময়টা আমি পুরোপুরি উপভোগ করতে চাই। তো যে হারায় সে জানে সেই হারিয়ে যাওয়া সেই সময়ের মূল্যটা।
অসংখ্য বছরের হাসি আনন্দ বেদনায় জড়াজড়ি করে থাকা সম্পর্কের সংস্পর্শ থেকে যে দূরে সরে যায়, সেই মানুষটা জানে ওই সংস্পর্শের হাহাকার। আমি পুরোপুরি বুঝতে পারি। এই যে বড় হয়ে গেছি, এর একটা কষ্টের দিক কিন্তু আছে, সেটা কি জানেন? চাইলেও সব কিছু সবাইকে বলতেও পারি না, বোঝাতেও পারি না। আর মা বাবাকে তো এই বয়সে বলার প্রশ্নই আসে না। তো অন্য কাউকে যে বলবো, বলার সময় মনে হয় না থাক, কি দরকার। হয়তো আমার পিছনে এই কথা নিয়ে উপহাস হবে, অথবা আমার মনের একান্ত কথাগুলোকে গল্প বানিয়ে অন্যকে বলে দিবে। কারণ একবার আমার বিশ্বাস ভেঙেছে, যাকে খুব বিশ্বাস করে কথা বলেছি, সেই পরবর্তীতে সেই কথা দিয়েই আমাকে আঘাত করেছে। তো এখন আর কাউকে তেমন কিছু বলতেও যাই না। তবে যাদেরকে চাই কিন্তু কাছে পাই না, তাদেরকে কাছে পেয়ে আমি আর তাদের সঙ্গ মিস করতে চাই না। এদিকে সকাল সকাল ভোলা থেকে মাছ এসে গেছে। এত ফ্রেশ ছিল মাছগুলা, মানে আমার পছন্দের অনেক মাছ এখানে ছিল। তো সেখান থেকে কিছু মাছ সিলেক্ট করে নিলাম আজকে রান্নার জন্য। আর এই যে দেখেন, খেয়াল না করলে কি হয়, সেই যে কচু গাছটা একদম মরে গেছে। তো আজকে আর এগুলো দেখার বা কিচ্ছু করার কোনো সময় নাই। পুরো রান্নাটা কিন্তু পড়ে আছে, তাই আমি ভাবলাম এটাকে মেজে মুছে এখানে টেবিলে দেই, আর তার মধ্যে কিছু ম্যাট রেখে দেই, দেখতেও ভালো লাগবে আর একটু নতুনত্বও হলো। তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে সেলিনা রহমান বলেছিলেন যে বেসিনের পাশে আমি যেন একটু ডার্ক টাইপের টাওয়েল ঝুলাই। তো আজকে কিন্তু সেটাই করেছি, মানে আগের টাওয়েলটা চেঞ্জ করে আপনার কথা মতো আমি একটু ডার্ক টাইপের একটা টাওয়েল ঝুলিয়ে দিলাম। আর এরপরে আমি রান্নাঘরে ঢুকে গেছি, অন্যদিকে তাকাই নেই। একে একে আমি আস্ত ইলিশ ভাজলাম, মাংস, মুরগি, চিংড়ি, চিতল মাছের কোফতা, পটল, যা যা আমার ইচ্ছা হলো তার কিছু করতে পেরেছি, কিছু আবার করতে পারিনি। হাতে সময়ও ছিল না, তবে ছিল তীব্র গরম। পরে আম্মা বললো যে থাক, এত কিছু করলে দেখা যাবে যে খাওয়াও হচ্ছে না আর ফ্রিজ বোঝাই হয়ে আছে। তারপর আম্মাও কিন্তু 2টা পদ টুকটুক করে রান্না করে ফেললো। মানে আমার কাজিনের হাজব্যান্ড শুটকি ভুনা নাকি খুব পছন্দ করে, তো আম্মা শুটকি ভুনা, ডাল ভুনা করলো। আর এরপর যখন ফ্রেশ হয়ে নিজের রুমটাতে এলাম, মনে হচ্ছিল যেন আগুনের হলকা পড়ছে, এত গরম লাগছিল। তো তাই দেখে মাসুম বললো যে কালকেও তো আমাদের বাসায় গেস্ট আছে, তোমার আর এই গরমে কষ্ট করে রান্না করা লাগবে না, আমি কোনো ক্যাটারিং থেকে খাবার আনিয়ে দেব। শুনে খুব শান্তি পেলাম মনে। আর মনে হলো যে লোকটা খুব একটা খারাপ না, মানে মন্দ না আর কি। যাই হোক, মন্দ হলে তো ঢালাওভাবে বলার অভ্যাস আমার কোনো কালই ছিল না, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি কারো সম্বন্ধেই না। আর ভালোটা তো হাজব্যান্ডের বলবোই না, তাহলে একদম মাথায় চড়ে বসে থাকবে। তো সন্ধ্যার পর আমার সেই প্রিয় কাজিন, যার সাথে আমার ছোটবেলার অনেক সুন্দর সময় কেটেছে, সে এলো অনেক উপহার নিয়ে। এটার নাম কি স্যাকুলে? এটা নাকি বসে এটার মধ্যে তোমার নাকি 10-15 দিন পর পর একটু পানি দিতে হয়। যেটা ওর সাথে আমার কত কত বছরেও দেখা হয়নি, অথচ ও ঠিকই বুঝতে পেরেছে যে আমি গাছ পছন্দ করি। মানে সব গিফটের মধ্যে এই গাছটাই আমার বেশি পছন্দ হলো। তো কাজিনের হাজবেন্ড, বাচ্চা সবাইকে দেখে খুব ভালো লাগলো। আর আমার প্রিয় খালু, মানে যার সংস্পর্শে কিছুক্ষণ থাকলেই বোঝা যায় যে মানুষটা কতটা ভালো। তো সবাই আসাতে আমার মনে হয় যেন ঘরটায় আলো ঝলমল করছিল। গল্পে, কথায়, বিভিন্ন স্মৃতিতে এত সুন্দর সময়টা আমরা কাটিয়েছি। এরই মাঝে মাঝে আরেকজনের কথা খুব মনে পড়ছিল, যেটা আমি মুখে বলছিলাম না, সেটা হলো খালাম্মার কথা, যিনি এখন শুধুই স্মৃতি হয়ে আছেন। তবে আজকের এই দিনের স্মৃতিটাও আমার অনেক দিন মনে থাকবে। তো আমি আগেই বলেছি যে আমি কয়েকদিনের ভিডিও ক্লিপ জুড়ে একটা ভিডিও বানিয়েছি। আপনারাই বলেন, আমার মা চলে যাবে, একটু কেনাকাটা, একটু গোছানো, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, এই সব কিছু মিলে খুব ব্যস্ত সময় কাটছিল আমার। তারই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে 1-2টা ভিডিও ক্লিপ নিয়েছি। সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে কিন্তু থাকা যায় না, সব সময় সেটা ভালোও দেখায় না। যাই হোক, পরদিন আমার খালাতো বোন, খালাতো ভাই, আরেক খালা সবাই এলো, আর মাসুমও যথারীতি খাবার পাঠিয়ে দিল। মানে আগের দিনই অর্ডার করা হয়েছে, তো পরদিন দুপুরবেলা সব খাবার চলে এলো। জানেন, আমি খুব চাচ্ছিলাম যে আমার আম্মা আব্বার সময়টা খুব ভালো কাটে। তারা যেভাবে যাদের সাথে দেখা করতে চায়, যেভাবে সময় কাটাতে চায়, সেটা যেন কাটাতে পারে। কারণ এখন এমন একটা বয়স, এই বয়সেও যদি নিজের ইচ্ছাগুলো, নিজের চাওয়া পাওয়াগুলো পূর্ণ না করে, তাহলে আর কবে করবে? আর এদের চাওয়া যে কত সীমিত, কত সংক্ষিপ্ত, মানে চিন্তা করতে পারবেন না। কোনো কিছু বললে সংকোচ নিয়ে, দ্বিধা নিয়ে তারা বলে। আমি সব সময় ওনাদেরকে বলি যে এখন তোমাদের যেভাবে ভালো লাগে, যা করতে ইচ্ছা হয়, যা পড়তে বা খেতে ইচ্ছা হয়, ঠিক তাই করো।
সারা জীবন তো শুধু অন্যের কথা ভেবেছো, অন্যে কি করলে খুশি হবে, অন্যে কি বললে খুশি হবে, সেভাবেই করেছো, সেভাবেই বলেছো। এবার অন্তত নিজের দিকে তাকাও। বিশেষ করে আমার আম্মা নিজের কথাটা যেন কখনো ভাবতেই শিখে নাই। নিজের কথাটা, নিজের ইচ্ছাটাকে মনে হয় যেন প্রকাশ করতেই পারে না। আম্মা কিন্তু এই জীবনে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। তো আমি আম্মাকে বলি যে তোমাকে যারা ভালোবাসে, তোমার কথা ভাবে, তুমিও তাদের কথা ভাবো। কিন্তু যারা তোমার কথা ভাবেই না, বা যাদের ভালোবাসাটা একদম দেখানো মনে হয় তোমার কাছে, তাদের কাছ থেকে একটু দূরেই থাকো। কারণ এতে শুধু কষ্টই পাওয়া যায়, আর এখন তোমার কষ্ট পাওয়ার সময় না, এখন তোমার আনন্দে থাকার সময়। আমি আমার মতো করে বলি, আর কি করব, দূরে থেকে আর কি বা করতে পারি বলেন তো। এদিকে যত আলোর মেলা আমার ঘরে ছিল, সেই আলোগুলো আস্তে আস্তে চলে যাচ্ছিল। আমার যে আত্মীয়গুলো এলো, এদেরকে যদি লবণ ভাতও খাওয়াতাম, তাও যে বলতো না যে শান্তা আমাদেরকে লবণ ভাত খাইয়েছে। আর আমার এমন কিছু কিছু আত্মীয় স্বজন আছে, বিশ্বাস করবেন না, ঘরে আসবে, এসে আল্লাহ, সুবহান আল্লাহ এরকম বলে চারিদিকে তাকাবে, বড় একটা দীর্ঘশ্বাস ছাড়বে। আমিও তারা এলে খুব সতর্ক থাকি, রান্না বান্না করে খুব সুন্দরভাবে চেষ্টা করি আন্তরিকতার সাথে সব কিছু গুছিয়ে দেওয়ার। তো খেয়ে দিয়ে যাই, পরে শুনি বদনাম করেছে। বলবে যে ওই জিনিসটা ছিল তো ঘরে, আমাদেরকে তো খেতে দিল না। আর যদি কিচ্ছু না পায়, তাহলে বলবে যে শান্তার কাজের লোকেরা 4টা পর্যন্ত না খেয়েছিল। এটা একবারও ভাবে না যে শান্তা রান্না করেছে, তারপর ফ্রেশ হয়ে নিজেও খেয়েছে, কাজের লোকদেরকেও দিয়েছে। মানে যত মায়া দরদ শান্তার জন্য না, শান্তার কাজের লোকদের জন্য। তো বিচিত্র এই পৃথিবী, মানুষজন তো বিচিত্র হবেই, আর এই নিয়েই চলতে হয়। এরপর দেখতে দেখতে আম্মার যাওয়ার সময় হয়ে এলো। আমি আমার ছোট ভাইটার জন্য একটু তালের বড়া ভাজলাম, এটা আম্মার কাছে দিব। আর ওই যে দেখলেন না আম প্যাকেট করেছি, সেগুলো কিন্তু শ্বশুর বাড়ি, তারপর আমাদের পরিচিত জনদের জন্য করেছি। আমাদের বাড়ি কিন্তু রাজশাহী বা দিনাজপুর না, তারপরেও আমরা আমের সিজনে আম বা ইলিশের সিজনে ইলিশ দেওয়ার চেষ্টা করি আমাদের নিজস্ব মানুষদেরকে। এটাও আমার একটা ভালো লাগার কাজ। আর এরপরেই আমার চলছিল মন্দ লাগার সময়, মানে আম্মারা চলে যাওয়ার মুহূর্তটা থেকে শুরু করে তারপরের সময়গুলো ভালো আর যায় নাই, মানে ভালো আর লাগে নাই। এর কারণেই আমার এই দিন কাটগুলো কেমন যাচ্ছে, মানে আমার লাইফস্টাইল ব্লগটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন তো হয়ে গেল, আপনাদের সাথে যোগাযোগটাও হচ্ছে না, তো একটা ভিডিও যত রাতই হোক বানাই, হোক অগোছালো ভিডিও, যোগাযোগটা তো শুরু করি। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।